তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সমান বিপদ, এই যে একটা লাইন, এটা সিপিএমের পুরনো লাইন। আগে বলতো বিজেপি আর কংগ্রেস সমান বিপদ বলে জ্যোতিবাবুকে প্রাইম মিনিস্টার হওয়া আটকে দিয়ে বিজেপিকে বাড়িয়ে দিয়েছে। এখন তো ওদের লক্ষ্য হবে শূন্যর ঘেরোটা কাটানো। দুটো ঘেরোর মধ্যে আটকে আছে, একটা বিধানসভা একটা লোকসভা। বিধানসভাটা ছাড়ানো তবু সহজ, কারণ ওটা ছোট এলাকা। লোকসভাটা ছাড়ানো কঠিন, কারণ এটা বড় এলাকা। প্রধান লক্ষ্য হওয়া দরকার শূন্যটা কি করে কাটিয়ে একটা দুটো সিট জেতা যায়। আইএসএফকে দিয়ে মুসলিম ভোট ভাগ করার সিদ্ধান্তটাই একটা বোকামি। লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোট নিয়ে অনেক বৈঠক হয়েছে, কিন্তু ভোটের তারিখ ঘোষণার পর বাম আর কংগ্রেস বাংলায় জোটের দিকে। এই নিয়ে আজকে কথা বলবো পিডিএস নেতা সমীর পুততুন্ডু। সমীর দা, বাংলায় বাম এবং কংগ্রেস জোটে নামছে। বামের তরফ থেকে 21 জন, 42-এর 50% একদম সিট ছেড়ে দেওয়া, মানে প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে। আদৌ সম্ভব মানে বাম কংগ্রেস? কারণ আমরা বিধানসভার সময়ও দেখেছি, তখন ফলাফল এলো শূন্য। এবার কি পারবে? বাম এবং কংগ্রেসের ভোটের পরিমাণ কমতে কমতে যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, ঐক্যবদ্ধভাবে না দাঁড়ালে ওরা লড়াই করতে পারবে না। এবং আনুষ্ঠানিকভাবে একটা মনোনয়ন দেওয়া হবে, কিন্তু লোকের মধ্যে তার কোনো প্রভাব পড়বে না। ফলে কংগ্রেস এবং বাম গত পার্লামেন্ট ইলেকশনে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে তারা লড়েনি, কিন্তু কয়েকটা আসনে, যেমন মালদা দক্ষিণ এবং বহরমপুরে বামেরা কংগ্রেসকে সমর্থন দিয়েছিল, দুটো আসনে জিতেছে তারা। আর কংগ্রেস যাদবপুরে বামেদের সমর্থন দিয়েছিল। এবারে তার থেকে আরেকটু এগিয়ে ওরা উভয়ের মধ্যে সমঝোতার একটা পরিবেশ তৈরি করতে পেরেছে বলে আমার মনে হয়। ইতিমধ্যে উভয় পক্ষই বেশ কিছু করে আসন ঘোষণা করে দিয়েছে। এখন হয়তো কয়েকটা আসন মাত্র বাকি আছে। তার মানে ডায়মন্ড হারবারে বোধহয় এখনও হয়নি, কয়েকটা বাকি আছে। তো সেই দিক থেকে ওরা সমঝোতা করে একটা লড়তে চাচ্ছে। ওদের উভয়েরই, কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে যথাযথ গুরুত্ব দিয়ে ইন্ডিয়া জোট তৈরি করেছে, এবং ইন্ডিয়া জোট গঠনের প্রশ্নে, জোট পরিচালনার প্রশ্নে তৃণমূলের মমতা ব্যানার্জির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু ওখানে কংগ্রেসের সঙ্গে বামেরা অংশগ্রহণ করলেও সিপিআইএম সহ সব বাম দল, সিপিআই, আরএসপি ফরওয়ার্ড ব্লক, লিবারেশন তো ওর বাইরে, বামফ্রন্টের বাইরে, ফলে তারা ওখানে আছে। পশ্চিমবাংলায় এসে বামফ্রন্টের শরিক যারা, সিপিআইএম, সিপিআই এবং আরএসপি ফরওয়ার্ড ব্লক, তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে লড়াইয়ের পক্ষপাতী নয়। তাদের বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেস জনস্বার্থ বিরোধী যেরকম ভূমিকা পালন করছে সরকার চালাতে গিয়ে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার, বিজেপির আর তৃণমূলের সঙ্গে কোনো ফারাক তারা দেখতে পাচ্ছে না। কেন দেখতে পাচ্ছে না আমি জানি না, এটা দীর্ঘদিনের লড়াই। আমরা অতীতে যে লড়াই লড়েছি তার মধ্যে তবু কিছু কারণ ছিল, যে কংগ্রেস সর্বভারতীয় দল। দেশের অর্থনীতিতে কংগ্রেসের যেমন অনেক অবদান আছে, দেশের উন্নতিতে, অগ্রগতিতে, তেমনি দেশের অবনতির প্রশ্নে, দেশের ক্ষতিগ্রস্ত হওয়ার প্রশ্নে, মানুষের স্বার্থবিরোধী অনেক কাজও কংগ্রেস করেছে। কিন্তু তৃণমূল কংগ্রেস তো একটা রাজ্যের দল। 543টা আসনের লোকসভায় তৃণমূল কংগ্রেস সব জিতলে খুব বেশি হলে 42টা জিতবে। তাহলে এখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সমান বিপদ, এই যে একটা লাইন, এটা সিপিএমের পুরনো লাইন। আগে বলতো বিজেপি আর কংগ্রেস সমান বিপদ বলে জ্যোতিবাবুকে প্রাইম মিনিস্টার হওয়া আটকে দিয়ে বিজেপিকে বাড়িয়ে দিয়েছে। তারপরে আবার পারমাণবিক, অসামরিক পারমাণবিক চুক্তির নামে লোকসভায় এমন স্ট্যান্ড নিয়েছে, সোমনাথ চ্যাটার্জিকে পদত্যাগ করতে বলেছে, উনি করেননি, ওনাকে বহিষ্কার করেছেন। তার ফলে আবার মানুষের থেকে বিচ্ছিন্ন হয়েছে। আর ওরা ইউপিএর থেকে সমর্থন তুলে নিল, তুলে নেওয়ার সুবিধে বিজেপি পেল, এবং পরের ভোটে বিজেপি বিরাটভাবে 2009-এর পরে 14-তে বিজেপি বিরাটভাবে জয়লাভ করলো। তাহলে
আমরা আমাদের অভিজ্ঞতা দেখলাম যে সিপিআইএমের ভুল রাজনৈতিক অবস্থানের জন্য একদিকে কংগ্রেসের জনস্বার্থ বিরোধী ভূমিকা, তার জন্য বিজেপি সুবিধা পেয়েছে, এবং আমরা পিডিএস আগে সিপিআইএমের ভেতরে আমি যখন ছিলাম, আমাদের মতন অনেকে, আমরা কংগ্রেস আর বিজেপিকে ফারাক করেছি। কংগ্রেস ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে রাজনীতি করেনি, আর 5 রকম ব্যাপারে ওদের মিল আছে, কিন্তু এই একটা জায়গায় আমরা ফারাক করে কংগ্রেসকে সমর্থন নিয়ে জ্যোতিবাবুকে প্রাইম মিনিস্টার করতে চেয়েছিলাম। কংগ্রেস রাজি ছিল তখন, আর কংগ্রেসকে সমর্থন দিতে পারি প্রয়োজনে, এটা বলা ছিল আমাদের। সিপিআইএম কংগ্রেসের সমর্থন নিতে রাজি হলো না, কিন্তু কংগ্রেসকে সমর্থন দিয়ে প্রধানমন্ত্রী বানিয়ে দিল। এটা নিয়েও একটা গোলমাল, আমি তার মধ্যে যাচ্ছি না। তাহলে আজকের দিনে একই ভুল, বরঞ্চ আরও বেশি ভুল, কারণ কংগ্রেস সর্বভারতীয় দল ছিল। এখানে তৃণমূল আর বিজেপি একই মুদ্রার এপিটোপিট, যেটা বিধানসভা নির্বাচনের আগে বলে বিধানসভায় আসন পায়নি একটাও, তারপর এখান থেকে কিছুটা ব্যাক করেছিল, এখন দেখতে পাচ্ছি আবার সেই লাইনে চলে এসছে। মানে বলতে চাইছেন এই যে বাম ও কংগ্রেস জোট করছে, এটা সম্পূর্ণ ভুল, মানে ভুল সিদ্ধান্ত নেওয়া? অবশ্যই এটা ভুল, কিন্তু এই জোট না হওয়ার সুবিধে তৃণমূলই পাবে। মানে লাভের গুড় পিঁপড়ে খেয়ে চলে যাবে। ওদের তো কোনো লাভ হবে না। কংগ্রেস জিততে পারবে কিনা জানি না। ইউসুফ পাঠানকে বাইরে থেকে নিয়ে এসছে তৃণমূল কংগ্রেস, তার সুবিধা অসুবিধা কী হবে বহরমপুরে আমি জানি না, কিন্তু বহরমপুর আগের মতন নিশ্চিন্তে জেতার মতন অবস্থায় অধীর চৌধুরী আছে বলে আমার মনে হয় না। অন্যদিকে তোমার মালদা দক্ষিণ সিটে ক্যান্ডিডেটরা চেঞ্জ করেছে, ওখানেও কি হবে আমার ধারণা নেই। এরা চেষ্টা করছে কংগ্রেস সিপিএম মিলে মোহাম্মদ সেলিমকে সামনে রেখে মুর্শিদাবাদ সিট জেতার, সেটাও কতটুকু কি হবে আমার সন্দেহ আছে। এছাড়া ওদের জেতার মতন, লড়াই দেওয়ার মতন, জেতার মতন বলবো না, লড়াই দেওয়ার মতন সিট তো এই কটা: মুর্শিদাবাদ, বহরমপুর, জঙ্গিপুর, মালদা দক্ষিণ, মালদা উত্তর, রায়গঞ্জ। এরপরে আর কোথাও লড়াই দেওয়ার মতন ব্যাপার নেই, এবং এর মধ্যে ওরা চেষ্টা করছে সিট জেতার। আমার মনে হয় না যে সেটা খুব স্বচ্ছন্দ মানে কমফোর্টেবল অবস্থায় আছে। আপনি মোহাম্মদ সেলিমের কথা বললেন। মোহাম্মদ সেলিম এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নের বাংলা বাস্তবায়ন করা হচ্ছে এখন বামেদের লক্ষ্য। এই পরিস্থিতি, এই শূন্যের পরিস্থিতিতে আদৌ সম্ভব? এটাও বলেছে কেন আমি জানি না। এখন তো ওদের লক্ষ্য হবে শূন্যর ঘেরোটা কাটানো। প্রথমে লোকসভায় শূন্য হয়েছে এবং সেটা ধাপে ধাপে কমেছে। 2019-এ শূন্য হয়েছে, 2014-এ 2 হয়েছে, 2009-এ 14 ছিল, 2009-এ 14 ছিল, 2014-এ 2 হয়েছে, 2 হওয়ার আগে 14-এ ক্যান্সার রোগে আক্রান্ত জানে যার কদিন বাঁচব। দিল্লি থেকে এখানে সফি এসছে, আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে বলেছে যে সবাই মিলে যাতে জোট হয়, কিন্তু সিপিএম সেটা গুরুত্ব দেয়নি, কোনো উত্তরই দেয়নি। 14 ভোটের পরেই বামফ্রন্টের বাইরের বাম কংগ্রেস মিলে ঐক্যবদ্ধ কর্মসূচি পশ্চিমবাংলায় শুরু হয়েছে। তো তাহলে ধারাবাহিকভাবে এই যে জনসমর্থনটা কমেছে, 2009 থেকে এটা হয়েছে, 2004-এ সিট বেড়েছে বামেদের, 2009 থেকে এই সিট কমেছে, এবং 2009 থেকে সিট কমার পর আজকে পর্যন্ত যে পরিস্থিতি, তাতে প্রধান কাজ আমি জানি না। ওদের পার্টি, ওরা কর্মসূচি পরিকল্পনা ঠিক করবে, সেই অনুযায়ী নিশ্চয়ই সেলিম বলেছে, তাই নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু আমার পার্টি যদি এরকম পরিস্থিতিতে পড়তো, আমি যদি এরকম পরিস্থিতির মধ্যে কোনো পার্টিতে যুক্ত থাকতাম, তাহলে সেই পার্টিকে শক্তিশালী করার জন্য আমার প্রথম টার্গেট থাকতো শূন্যর গেরো কাটানো। এবং এটা বড় গেরো, 2টো গেরোর মধ্যে আটকে আছে, একটা বিধানসভা, একটা লোকসভা। বিধানসভাটা ছাড়ানো তবু সহজ, কারণ ওটা ছোট এলাকা। লোকসভাটা ছাড়ানো কঠিন, কারণ এটা বড় এলাকা। ফলে এখন বামেদের প্রধান লক্ষ্য হওয়া দরকার, এটা শুধু সিপিআইএমের ইন্টারেস্টে নয়, বামপন্থী আন্দোলনের ইন্টারেস্টে প্রধান লক্ষ্য হওয়া দরকার শূন্যটা কি করে কাটিয়ে 1-2টো সিট জেতা যায়। এটাই জিততে পারবে কিনা আমার সন্দেহ আছে।
গতবারও বলেছিলাম, অনেকে বলেছে যে আপনি এটা ঠিক বলছেন না, পরে দেখা গেছে মিলে গেছে। তবুও চেষ্টা করছে কংগ্রেস সিপিএম মিলে। গতবারে ওরকম কোনো সিটে সিপিএম দাঁড়ায়নি। কংগ্রেস নিজের ঘাঁটিতে দাঁড়িয়ে সিপিএমের সমর্থনটা নিয়েছে, কিন্তু সিপিএম কংগ্রেসের ঘাঁটিতে দাঁড়িয়ে কংগ্রেসের সমর্থন নিতে পারেনি। সিপিএম যাদবপুরে গিয়ে তো কংগ্রেস এখানে নেই, তাহলে এখানে মুর্শিদাবাদের সিটে দাঁড়িয়েছে, মানে কংগ্রেসের সমর্থন আছে এবং কিছু সমর্থন পেয়ে যদি ওটা শূন্য ঘরটা পার করা যায়। সেটা না করে বুদ্ধদেব ভট্টাচার্যের কি কর্মসূচি, বুদ্ধদেব ভট্টাচার্যের কর্মসূচি মানে তো উনি পার্টিকে মানুষের থেকে বিচ্ছিন্ন করেছেন। শিল্পায়নের নামে নিজের বিধানসভা এলাকার কারখানা তুলে দিয়ে ওখানে গিয়ে রতন টাটার কারখানা হবে, আর সারা রাজ্যে সব বড় বড় কারখানা, হিন্দ মোটর কারখানা, গাড়ির কারখানা সব থেকে বড় ছিল আমাদের রাজ্যে। কোথায় গেল? বিড়লার হিন্দ মোটর কারখানা নেই তো, বামফ্রন্টের আমলে উঠে গেছে। ব্যারাকপুর শিল্পাঞ্চল বলুন, এই দমদম থেকে শুরু করে দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল বলুন, হুগলির শিল্পাঞ্চল বলুন, হাওড়ার শিল্পাঞ্চল বলুন, এগুলোর দুরবস্থা তৈরি হয়েছে তো বামফ্রন্টের আমলে। কাজী ওনার স্বপ্ন বাস্তবায়িত করবো মানে একটা কারখানা যদি হয় তাহলে তা নিয়ে মানুষের কোনো স্বার্থ যুক্ত নয়। একটা কারখানায় কিছু লোকের চাকরিতে কিছু হবে না। সামগ্রিকভাবে জ্যোতিবাবু যেটা করেছিলেন, জ্যোতিবাবুর নেতৃত্বে যেটা হয়েছিল, আমরাও তার সঙ্গে ছিলাম, রাজ্যে শিল্পায়নের নতুন ভাবনা, সেটা ভিত্তিতে যে কাজ শুরু হয়েছিল সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা। বুদ্ধবাবু তো ভুল কথা বলেছেন, উনি সরকারে মুখ্যমন্ত্রী বসেই বললেন মোড় ঘুরিয়ে দেবো। আরে মোড় ঘুরে, কংগ্রেসের পরে যদি বুদ্ধ ভট্টাচার্য আসতেন তাহলে বলতে পারতেন মোড় ঘোরাবো। জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী, তার নিজের দলের নেতা, তার নিজের নেতা, তার নেতৃত্বে সরকার চলছে, সেটাকে মোড় ঘোরানো মানেটা কি? মানে এতদিন যা হয়েছে সব খারাপ, ভুল। আর এখন যদি এতদিন পরে এসে ওরা ওদের সব ভুলগুলো সংশোধন না করে এরকমভাবে কথা বলে, তাহলে বুদ্ধ ভট্টাচার্যকেও অসম্মান করা হবে, রাজ্যের মানুষকেও অসম্মান করা হবে, এবং বামপন্থী আন্দোলনের প্রধান শক্তি হিসাবে সামনে যে দায়িত্ব, সেই দায়িত্ব ঠিক মতন পালন করতে পারবে না। আশা করি ওরা আলোচনা করবে, একজন কেউ ইন্টারভিউ দিয়েছে সেলিম, এগুলো নিয়ে আলোচনা করবে, করে ওরা সংশোধন করে সঠিক কথা মানুষের কাছে রাখবে। আপনি বাম কংগ্রেসের এই যে জোট, আপনি বললেন যে এই সিদ্ধান্তটা সঠিক নয়, এতে কিন্তু আইএসএফ এতেও যুক্ত হতে পারে এই জোটে, এখনো পর্যন্ত সম্ভাবনা দেখা যাচ্ছে সেটাই। ওদের ভোটে এত টান পড়েছে, ওরা যেখানে দাঁড়িয়ে আছে, ভোটটা তো 2-3%, 4%, 5%-এর ব্যাপার, যেটা ওরা ওদের হাতে আছে। এবার এটা বেড়েছে মানে তো জেতার মতন বাড়েনি। যেটা বিজেপিকে পাঠিয়েছিল সেটা ওদের ফেরত আসতে পারে চেষ্টা করলে, তবে পার্টি রক্ষা পাবে, তাহলে পার্টি উঠে যাবে। তাহলে বিজেপি যেটা গেছে সেটা যদি ফেরত আসে তাহলে তো আমি বলবো মমতা বুদ্ধিমতী হিসেবে ভালো পরিচয় দিয়েছেন, কারণ তাহলে তো তৃণমূলের সিট বেড়ে যাবে। এই সিদ্ধান্ত কি সঠিক হবে যদি আইএসএফ এই দুই দলের সঙ্গে আবার জোটে আসে? আইএসএফ জোটে আসলে ওরা ভাবছে মুসলিম ভোট ভাগ করবে, সংখ্যালঘু সম্প্রদায়কে ওইভাবে দেখা ঠিক নয়। তাহলে ওরা চেনেই নি, এতদিনে চিনতে পারার কথা। রাজনীতিতে কংগ্রেস না চিনলে আর কে চিনবে? সিপিএম একদিন সরকার চালিয়েছে, তারা না চিনলে আর কে চিনবে? কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় সবসময় সাম্প্রদায়িকতার থ্রেটের মুখে, বিশেষ করে এখানে সাম্প্রদায়িকতার থ্রেট আছে ভারতবর্ষে, এই ভোটে তার বিশেষভাবে সম্পর্কযুক্ত। এরকম ভোটে সংখ্যালঘু সম্প্রদায় সবসময় দলবদ্ধভাবে ভোট করে। ওদের হিসেব যে আমি মুসলিম ভোট ভাগ করব, যেটা বিজেপিও হিসেব করছে, আমি মিডিয়াতে দেখছি ওরা এখন মুসলিম ভোট কিছুটা নিজেরা পেতে পারে কিনা চেষ্টা করছে। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় কখনো ওরকম টুকরো টুকরোভাবে ভোট দেয় না। আজকের দিনে ভারতবর্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষ যে বিপদের মধ্যে আছে, এখানে যদি তাদের বিশেষ ভোট পাওয়ার ব্যাপার থাকে, তাহলে বিজেপির বিরুদ্ধে যারা জিততে পারবে একমাত্র তাদের পক্ষেই তারা ভোট করবে, সংগঠিত ভোট। এটা কোনো সবসময় মসজিদ থেকে মাইকে ঘোষণা করতে হবে তা নয়। ও ব্যক্তি হিসাবে সমাজে চলতে গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি মানুষও বুঝতে পারে। কাজে সেই জায়গায় আইএসএফকে দিয়ে মুসলিম ভোট ভাগ করার সিদ্ধান্তটাই একটা বোকামি।
এটা কোনো রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় নয়। এবং গত নির্বাচন থেকে শিক্ষা নিয়ে তারা যদি এ ব্যাপারে সতর্ক না হয় তাহলে আরও মানুষ থেকে বিচ্ছিন্ন হবে। গত নির্বাচনে আইএসএফের সঙ্গে জোট করার কারণে মুসলিম ভোট তৃণমূল থেকে হয়তো কোথাও ভাগ করতে পেরেছে। আমি তখন হিসেব করেছিলাম 30-35টা সিটে তৃণমূল হেরেছে আইএসএফের ক্যান্ডিডেট থাকার জন্য। কিন্তু বামেদের কী লাভ হলো? তারা তো শূন্য। এবং শূন্য না, ভোটের বিশ্লেষণের ভেতরে ঢুকলে দেখা যাবে আমি যদি ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লড়াই করছি, হিন্দু ধর্মীয় মৌলবাদী শক্তি যদি আরএসএস বিজেপি হয়, তাহলে আমি মুসলিম মৌলবাদীদের নিয়ে কি করে লড়বো তার বিরুদ্ধে? এবং গত ভোটে বহু বাম হিন্দু সমর্থক বামফ্রন্টের প্রার্থীকে ভোট দেয়নি। কাজে এর থেকে ওরা কী শিখেছে, কী বুঝেছে, কী করছে আমি জানি না। আশা করব শুভবুদ্ধির উদয় হবে, কারণ বামপন্থী আন্দোলনের ওরা এখনও একটা বড় শক্তি, ওদের সহই বাম আন্দোলনকে এগোতে হবে। কাজী এখনও ওরা অপেক্ষা করছে, কংগ্রেস বলছে আইএসএফের সঙ্গে বসবো না ইত্যাদি নানান জিনিস চলছে ওখানে। আমি জানি না শেষ পর্যন্ত কোন জায়গায় আইএসএফকে মাথায় তুলে দিয়েছে, তো নিজেরা শূন্য হয়ে আইএসএফ জিতে এসছে, ফলে ও তো এখন চাইবেই আরও ভালো ভাগ পেতে। শুনলাম আমরা সমীরদার কথা। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।